এবার মহা বিপদে পড়ে গেছে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। একই মহা অ্যাকশন নিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ। ইউনূসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলের মিছিল। এদিকে এপার বাংলায় বসেই ওপার বাংলায় প্রত্যাবর্তনের কৌশল জানালেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। গোপনে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। তাদেরকে আর আটকে রাখা যাবে না বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যেও দেখা যাচ্ছে তারা কার্যত 1 মাসের একটি কর্মসূচি নিয়েছে। এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে। তবে কেউ কেউ বলছেন যে প্রেম প্রীতি করলে এরকম নাকি টুকিটাকি হয়, আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটানো টটানোর জন্য এগুলা করে। তো যাই হোক, এনসিপি অনেক এতিম অবস্থায় আছে। আওয়ামী লীগ যদি বিচার বিশ্লেষণ করেন, বাংলাদেশ সর্ববৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ, যারা বিগত তত্ত্বাবধায়ক সরকারের 3টি নির্বাচনে গড়ে 40%-এর উপরে তারা ভোট পেয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, শেখ হাসিনা আবার দ্বিগুণ শক্তি নিয়ে ফেরত আসতেছেন। এইদিকে সমন্বয়করা কঠিন বিপদের মুখে পড়ে গেছেন। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা কত বড় বিপদের মুখে পড়েছে এবং শেখ হাসিনা নতুন ভাবে কি খেলা শুরু করতে চাচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজপথে নেমে গেছে শেখ হাসিনাকে সহযোগিতা করবে। দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এর ফাঁকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এনসিপির অবস্থা দেখেন, এই যে টকশো গরম করা নেতা তুষার ভাই, ওনাকে নিয়ে এসব কি বের হচ্ছে, কি লাগা মানে কি এরকম ওয়ার্ড বেটের হইয়া পুরা একটা মানে ছিন্নি ছাড়া অবস্থা আর কি, সিন্নি ছাড়া অবস্থারই বলে জানি না। আপাতত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে। তবে কেউ কেউ বলছেন যে প্রেম প্রীতি করলে এরকম নাকি টুকিটাকি হয়, আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটানো টটানোর জন্য এগুলা করে। তো যাই হোক, এনসিপি অনেক এতিম অবস্থায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পর অনেকটা পরিবর্তিত অবস্থায় এনসিপির সাথে একটা দূরত্ব ফিল হচ্ছে, অনেকে মনে করছে। তবে ডক্টর ইউনূস থাইমা নাই, উনি এইসব চিন্তার টাইম নাই। যেই সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায়। আর ডক্টর ইউনূস সরকারের এই যে অর্জনটা আমি খুবই ধন্যবাদ দেই। হাজার হাজার না, লক্ষ লক্ষ বাংলাদেশি আজকের দিনে না আগামী দিনগুলোতেও আপনার এটার সুবিধা পাবে। তিনি বেশ কিছু কাজ করেছেন, তার অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ডক্টর ইউনূসের রিকমেন্ডেশনে বা তিনি যতটুকু ভূমিকা রেখেছেন, ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু শুরু করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে $2 মিলিয়ন অনুদান দেবেন দেশটি। কামসাটা দিচ্ছেন কাকা। আচ্ছা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার যে নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল, তিনি এই সুসংবাদ দিয়েছেন। ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনার হাই কমিশনার রাইল বলেন, ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে। অস্ট্রেলিয়ায় বর্তমানে 65,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং 14,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। আর এখানে বলা হয়েছে যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছুই আমাদের মধ্যে আছে। তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার যে প্রসেসিং বন্ধ হয়েছে সেটাও আমি জানি না। তবে এতদূর জানি, গেল বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল। তো মানুষকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হইতে হইতো, কারণ ভারতের সব দেশের দূতাবাসগুলা ভিসা কার্যক্রম চালায়, অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইতো। এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেখানে যাচ্ছে, সেটেল হচ্ছে, কাজ কারবার করছে। সো আমরা চাই বাংলাদেশে যেই এম্বাসিগুলোর জন্য আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয়, বিশেষ করে বা নেপালেও যাইতে হয়, কথার কথা দরকার নাই। বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য বন্ধুসুলভ রাষ্ট্র অথবা গুটিবাজ রাষ্ট্র না, তাদের এম্বাসিগুলা বা ভিসা সেন্টারগুলা যেন বাংলাদেশে চালু করা হয়। আর আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যে কানেক্টিভিটি আছে, এটা দিয়ে তিনি এই কাজটা অন্তত যদি করে দিয়ে যান, তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না। যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে, কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে, হয়রানি আছে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে, আবার ভারতও বসে বসে মোটা একটা পয়সা কামাইতেছে। এই যে আমরা ভিসার জন্য ওইসব দেশে যাচ্ছি, থাকছি, খরচ করছি, যেমন ফ্রান্সের এম্বাসি, এগুলো কিন্তু বাংলাদেশে নাই। এগুলো বাংলাদেশে সবগুলাকে চালু করে দিলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে দেশের টাকা দেশেই রইল, মানুষেরও ভোগান্তি কমলো, আর ডক্টর মোহাম্মদ ইউনূস অটোমেটিক তিনি দোয়া পাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব হচ্ছেন শফিকুল আলম। এখন তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, সরকারের বিভিন্ন বিষয় সিদ্ধান্ত এইসব নিয়ে।
এখন সম্প্রতি তিনি ভারতের একটি গণমাধ্যম দ্য ওয়ালকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগ নেই, দলটির নেতারা টাকা পয়সা চুরি করে সবাই বিদেশ পালাইছে এবং আওয়ামী লীগ শূন্য হয়ে আছে এখন বাংলাদেশ। এখন কথাটা কতটুকু সত্য? এখন আওয়ামী লীগ যদি বিচার বিশ্লেষণ করেন, বাংলাদেশ সর্ববৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ, যারা বিগত তত্ত্বাবধায়ক সরকারের 3টি নির্বাচনে গড়ে 40%-এর উপরে তারা ভোট পেয়েছেন এবং বর্তমান হিসেবে অনুমান করা যায় তাদের দলে কর্মী সমর্থক মিলে প্রায় 5 কোটি সমর্থক রয়েছে আওয়ামী লীগের। এখন শফিকুল যদি বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে নেই, সব পালাইছে, তো আমার প্রশ্ন, এরা কোথায় পালাইছে? 5 কোটি লোককে কোন দেশ নিবে? আমরা যতটুকু জানি শুনছি যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি গেছে এবং সেখানে লাখখানেক লোক গেছে, এটা ধারণা। এখন তিনি বললেন দেশে আওয়ামী লীগ নাই, সব চলে গেছে বিদেশে, এইটা কি যুক্তিসম্পন্ন কথা কিনা? 5 কোটি লোককে কোন দেশ নিতে পারবে? তার জায়গা আছে তো নেওয়ার। এখন তিনি এইটাও বলছেন যে আওয়ামী লীগ নাই, তারা অন্য দলে চলে গেছে, তো কিন্তু তিনি বলেননি কোন দলে গেছে। এখন সাধারণত দল বদল হলে, বিশেষ করে কোন নেতা যদি অন্য দলে যান, হ্যাঁ, সেটা উপজেলা লেভেলের হোক, জেলা লেভেলের হোক, কেন্দ্রীয় লেভেলেরই হোক, এগুলো আমরা পত্র পত্রিকায় দেখতে পাই। কিন্তু আমরা তো পত্র পত্রিকায় ওই রকম কোনো নিউজ দেখলাম না যে অমুক জেলার সভাপতি, অমুক জেলার সাধারণ সম্পাদক বিএনপিতে যোগদান করছেন, এনসিপিতে গেছেন, জামাতে গেছেন, ওইরকম তো কোনো খবর নাই। তো তিনি কোন ভিত্তিতে এটা বললেন যে তারা অন্য দলে চলে গেছে? তারপরে তিনি বলছেন যে আওয়ামী লীগের এটা, যে আওয়ামী লীগ নাই এটা প্রমাণ করার জন্য তিনি আবার এটাও বলছেন যে আমাদের দেশে এখন আওয়ামী লীগের কোনো মিছিল মিটিংও নাই। এখন আপনারা যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ, তাদের নিবন্ধন বাতিল করে বলেন মিটিং নাই, তো এটা তো যুক্তিপূর্ণ। একদিকে বললেন বন্ধ করে দেবেন, মিছিল করতে পারবা না, আবার বলতেছেন মিটিং নাই। কিন্তু আমরা দেখছি এই কঠিন সময়ের মধ্যেও আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে এখনো বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এখন শফিকুল সাহেব বলছেন যে অনলাইনে তাদের নেতারা হুমকি দামকি দিতেছেন এবং 16 বছরের অপশাসনে মানুষের আর সমর্থন নেই আওয়ামী লীগের প্রতি। এখন এটা কিছুটা সত্য যে আওয়ামী লীগ দেশে কিছু অপশাসন করেছে, তাদের কিছু লোক দুর্নীতি করেছে, অন্যায় করেছে, কিন্তু এটাও সত্য আওয়ামী লীগ ব্যাপক উন্নয়নও করেছে। কিন্তু আওয়ামী লীগের সমর্থন নেই বাংলাদেশে, এইটা বলাটা কতটুকু যুক্তি? এখন আপনি সমর্থনটা কিভাবে যাচাই বাছাই করবেন? এখন ঢাকা শহরে 200-500 লোক মিছিল দিলে মনে করলেন সমর্থনটা আছে? আমি তো মনে করি আওয়ামী লীগের এখনো পাড়ায়, মহল্লায়, গ্রামে গ্রামে, উপজেলায়, প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ আছে, বাড়িতে বাড়িতে আছে। আওয়ামী লীগ নাই বললেন কি করে? তো আপনি নির্বাচন দিলে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে না বুঝবেন যে তার সমর্থন আছে কি নাই। এখন এত বড় দল, তিনি বলছেন এত বড় দল এটা, কিন্তু মিছিল করার মানুষ নাই এবং ভবিষ্যতে এই দল থাকবে কিনা এটাতেও তার সন্দেহ আছে। এখন এত বড় দল যার 5 কোটি সমর্থক, এই 5 কোটি সমর্থক হঠাৎ করে হাওয়া হয়ে যাবে, বেলুনের মতো উড়ে যাবে, মানে এটা যদি তিনি কল্পনা করেন তাহলে এটা হবে অবাস্তব কল্পনা। এই দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। তবে দলকে রিফর্মে আসতে হবে। দল গত 16 বছরে যে কায়দায় চলেছে, এটা আওয়ামী লীগের অবস্থা করুণ করেছে। আওয়ামী লীগের এই করুণ অবস্থার জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী, এটা অন্য কেউ পারে না। কারণ আওয়ামী লীগ আমরা দেখেছি গত 16 বছরে যারা ত্যাগী ছিল, যারা মেধাবী ছিল, এরা নেতৃত্ব থেকে দলে জায়গা পায় নাই। পাড়ার মাস্তান হয়ে গেছে নেতা, চাঁদাবাজ হয়ে গেছে নেতা, হাইব্রিড লোকেরা নেতা, ব্রিফকেসওয়ালারা নেতা, কালা টাকার মালিকেরা নেতা। দলের ভেতর কোনো গণতন্ত্রই ছিল না। পকেট কমিটি, আপনি একটা কমিটি দেখান, একটা জেলা কমিটি বাংলাদেশে যেটা কাউন্সিলরের ভোটে নির্বাচিত হয়েছে, প্রেসিডেন্ট সেক্রেটারি হয় নাই। ওই ঢাকা থেকে পকেট কমিটি আসছে, প্রেসিডেন্ট সেক্রেটারি। এটা কি গণতন্ত্র? গণতন্ত্র না, অবশ্যই না। অর্থাৎ আওয়ামী লীগ তার দলের ভেতরে গণতন্ত্রটা বন্ধ করে দিয়েছিল, সেখানে বনয়ন বাণিজ্য ছিল। এখন আওয়ামী লীগ কিন্তু বিরাট আচার খেয়েছে। ওই যে কথা আছে না, আচার খেয়ে হাঁটতে শেখা।
আওয়ামী লীগ এখন হাঁটতে শিখবে এবং ভবিষ্যতে দৌড়াবে, এটা আপনি লিখে রাখতে পারেন। সুতরাং আমাদের প্রেস সচিব শফিকুল আলম যে কথা বলছেন যে আওয়ামী লীগ নাই, এটা সত্য নয়। আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কিনা সন্দেহ আছে, কোনো সন্দেহের কারণ নাই, থাকবে। আওয়ামী লীগের সমর্থন নাই, এই কথাটাও সত্য নয়, কারণ কোনো ভোটাভুটি হয় নাই, এটা যাচাই বাছাই হয় নাই। সুতরাং বলতে পারেন না। হ্যাঁ, তার হয়তো সমর্থন কিছু কমতে পারে, তিনি বলতে পারেন। সমর্থন নাই, এটা একদম গ্রহণযোগ্য কথা নয়। যাই হোক, কথা হলো যে সামনে নির্বাচন আছে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ যদি করে তখনই বোঝা যাবে যে আওয়ামী লীগের শক্তি কতটুকু, আওয়ামী লীগ আছে না নাই, আওয়ামী লীগ থাকবে কি না থাকবে না, ওইটাতেই প্রমাণ হবে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো না, এর মধ্যে নানান ধরনের কর্মকাণ্ডের শিকার হয়েছেন এদেশের জনগণ এবং রাজনৈতিকরা। প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন খুব শীঘ্রই অতি দ্রুত দ্বিগুণ শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাজপথে ফিরবে। এদিকে কিন্তু ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। তার চেয়ে অন্যতম একটি বিপদ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে ফেসে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বলতে চাই না, আপনারা ইতিমধ্যে সমস্ত তথ্য বিস্তারিত প্রতিবেদন ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন আপডেট নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।